ষষ্ঠ শ্রেণীর ভূগোল জল স্থল বাতাস যে পঞ্চম অধ্যায় আছে, আজকে আমরা তৃতীয় পর্বের দুটো বিষয় তোমাদের সাথে আমরা জানবো ও শিখবো। প্রথম দেখো বিষয় হচ্ছে তোমরা দেখবে জলচক্র দেওয়া আছে, আর দ্বিতীয় যে বিষয় হচ্ছে মহাদেশ সঞ্চরণ। তাহলে প্রথমে আমরা জেনে নেব জলচক্র সম্পর্কে, জিনিসটা কি। তাহলে জলচক্র মানে কি, জলের যে চক্র। তাহলে পাশে দেখো একটা আমি ছবি এঁকেছি, জলচক্রটা বিষয় ছবির মাধ্যমে অতীব সহজে আমি বিষয়টা তোমাদের বোঝাবো। আমরা কি জানি, সকল শক্তির উৎস হচ্ছে সূর্য, আর সমুদ্রের জলভাগের পরিমাণ হচ্ছে সবথেকে বেশি। তাহলে সব সূর্যরশ্মি দ্বারা, সূর্যরশ্মি যখন জলভাগে এসে পড়ে তখন জলভাগের উপরিভাগ থেকে তখন জলীয় বাষ্প কি হয়েছে, জল বাষ্পীভূত হয়ে যায়। এই বাষ্পীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কি হচ্ছে, জলকণা পরিণত হয়ে আস্তে আস্তে উপর দিকে গিয়ে উঠতে থাকে। তাহলে সমুদ্র থেকে সূর্যরশ্মি এসে পড়লো এবং সমুদ্রের জলরাশি, যে কোনো জলরাশি, এটা পুকুর ডোবা খাল বিল, কারণ এখানে সমুদ্র দেখা হয়েছে, কারণ সমুদ্রের জলরাশির পরিমাণই সব থেকে বেশি। তাহলে জলীয় বাষ্প হালকা হয়ে উপর দিকে উঠতে থাকে এবং উপরে ওঠার পরে বাতাসের দ্বারা কি হবে, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে উপরিভাগে শীতল হবে এবং শীতল হয়ে তোমার ঘনীভূত হবে এবং ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা পরিণত হয়ে মেঘ সৃষ্টি করবে এবং একটা জলকণা অপর জলকণার সাথে মিশে আকারে বড় হবে। তখন বায়ুমণ্ডলের উপরিভাগে থাকতে না পেরে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে কি হবে, পতিত হবে। কি রূপে, বৃষ্টিপাত রূপে কি হবে, পতিত হবে। এবং এই যে বৃষ্টির জল পতিত হলো, সেই বৃষ্টির জল পাহাড়ে পর্বত হতে পারে, যে কোনো জায়গায় বৃষ্টিপাত তুষারপাত ইত্যাদি রূপে পতিত হলো, সেই জল আবার ভূপৃষ্ঠের ঢাল অনুসারে যেখানে জল ছিল সেটা নদীর মাধ্যমে আবার সেই সমুদ্র গিয়ে পতিত হবে, মানে আবার সেখানে গিয়ে মিশবে। তাহলে জলচক্র কি, দেখো সমুদ্রের জল ছিল, জলীয় বাষ্প দ্বারা উপরে উঠলো, উঠে গিয়ে বাতাসের দ্বারা স্থানান্তরিত হয়ে সেখানে মেঘ হলো, মেঘের জলকণাগুলো আবার বৃষ্টিপাত রূপে ভূপৃষ্ঠে পতিত হলো, আবার ভূপৃষ্ঠের ঢাল অনুসারে নদীর মাধ্যমে বেশি আবার দেখো ঢাল অনুসারে আবার গিয়ে সমুদ্রে গিয়ে পতিত হলো। তাহলে জল এখান থেকে উঠেছিল আবার সেখানে গিয়ে সম্পূর্ণ হলো। এই যে একটা পুরো চক্র হলো জলের, এইটা কি বলা হবে, কি চক্র, জলচক্র। এবার যদি জলচক্রের সংজ্ঞা আসায়, তাহলে জলের চক্রাকার অবস্থানকে, জলের চক্রাকার অবস্থান কটা, জলের অবস্থান দেখো, জলের চক্রাকার অবস্থান হচ্ছে, একটা হচ্ছে তরল অবস্থায় হচ্ছে জল, বুঝছে, তারপরে কঠিন অবস্থায় হচ্ছে তোমার বরফ, আর একটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় হচ্ছে জলীয় বাষ্প। জলের তিনটে অবস্থা, একটা কঠিন, তরল আর গ্যাসীয়। কঠিন তরল বললাম জল, কঠিন বললাম বরফ, আর গ্যাসীয় বললাম জলীয় বাষ্প। এবার তিনটে মণ্ডল দেখো, এখানে কি মণ্ডল, এখানে এইটা হচ্ছে ভূপৃষ্ঠ মানে শিলামণ্ডল। তাহলে কটা মণ্ডলের মধ্যে, এইটা হচ্ছে তোমার 1 2 আর 3, এইটা হচ্ছে কি মণ্ডল, এটা এক হচ্ছে শিলামণ্ডল, হয়েছে, এটা 3 দাও আর এটা 2 দাও। 2 হচ্ছে জলকে আমরা আগের দিনই পড়লাম, জলকে হচ্ছে বায়ুমণ্ডল বলা হয়, জল হচ্ছে বায়ুমণ্ডল, আর 3 হচ্ছে বায়ুমণ্ডল, তাহলে দেখো এবার ভালো করে জলচক্রের সংজ্ঞা। তাহলে জলের তিনটে অবস্থা, কি কি অবস্থা, কঠিন অবস্থায় বললাম বরফ, তরল অবস্থায় জল, গ্যাসীয় অবস্থায় জলীয় বাষ্প। বায়ুমণ্ডল এবং শিলামণ্ডলের মধ্যে জলের চক্রাকার অবস্থান কি বলা হবে, জলচক্র। তাহলে এটা গেল জলচক্র সম্পর্কে। দ্বিতীয় যে বিষয়টা দেখো, দ্বিতীয় বিষয়টা হচ্ছে মহাদেশ সঞ্চরণ। তাহলে মহাদেশ সঞ্চরণ বিষয়টা কি, বর্তমানে পৃথিবীকে আমরা যেভাবে দেখছি, অতীতে পৃথিবী কিন্তু সেইভাবে একত্রে অবস্থান ছিল না।
তাহলে আমরা যে নরম ভূপৃষ্ঠের ওপর বসবাস করছি সেই ভূপৃষ্ঠ কিন্তু হচ্ছে যাকে আমরা কি বলি মহাদেশগুলো বসবাস করছি, এই মহাদেশগুলো কিন্তু স্থির নয়। এই মহাদেশগুলো বিভিন্ন দিকে, মহাদেশের এই বিভিন্ন দিকে কখনো মহাদেশগুলো পরস্পর, দুটো মহাদেশ কাছাকাছি আসবে, কখনো দুটো মহাদেশ পরস্পর থেকে দূরে সরে যাবে, আর কখনো একটা মহাদেশ অপর মহাদেশ পাশ কাটিয়ে চলে যাবে। তাহলে মহাদেশগুলো গতি লক্ষ্য করা যায়। এই যে মহাদেশগুলোর গতি, এই গতি কিন্তু খুব বেশি জোরে নয়, বেশি গতিতে নয়। এই মহাদেশগুলোর গতি বছরে এই মহাদেশগুলোর গতি বছরে 1 থেকে 2 সেন্টিমিটার, 1 থেকে 2 সেন্টিমিটার। তাহলে বছরে 1 থেকে 2 সেন্টিমিটার অতি সামান্য বা একটু সামান্য অংশ, কিন্তু এইগুলো লক্ষ লক্ষ বছর ধরে যদি আমি হিসাব করা হয় এই গতিটা কিন্তু অনেকটা বেশি হবে। কৃত্রিম উপগ্রহে পর্যবেক্ষণ করে তো লক্ষ্য করে দেখা গেছে এই পাতের গতিগুলো গড়ে 1 থেকে 20 সেন্টিমিটার, 1 থেকে 20 সেন্টিমিটার পার বছরে। তাহলে কৃত্রিম উপগ্রহের পর্যবেক্ষণ থেকে প্রমাণিত হয়েছে যে পাতগুলো বছরে 1 থেকে 20 সেন্টিমিটার গতিতে বিভিন্ন দিকে, কোন দিকে উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে তোমার কি হচ্ছে সঞ্চরণ করছে। তাহলে এই বিষয়টাই হচ্ছে মহাদেশের সঞ্চরণ। তাহলে আমরা যে ভূপৃষ্ঠের উপরিভাগে তথা শিলামণ্ডলে বসবাস করি, সেই শিলামণ্ডলে কিন্তু স্থির নয়, তারও গতি আছে। তার গতিটা কত? বছর হচ্ছে 1 থেকে 2 সেন্টিমিটার, যেটা কৃত্রিম উপগ্রহের পর্যবেক্ষণে সেটা প্রমাণিত হয়েছে বছরে গতি কত? 1 থেকে 20 সেন্টিমিটার। আজ থেকে প্রায় 22.5 কোটি বছর আগে, কত কোটি বছর আগে? 22.5 কোটি বছর আগে সমগ্র মহাদেশগুলো যে একত্রে অবস্থা বৃহৎ স্থলভাগ ছিল, সেই বৃহৎ স্থলভাগের নামই হচ্ছে প্যানজিয়া। আর প্যানজিয়াকে কেন্দ্র করে বাকি তার চারপাশে যে জলাশয় ছিল তার নাম হচ্ছে প্যানথালাসা। প্যানজিয়া হচ্ছে সমগ্র অখণ্ড বৃহৎ স্থলভাগ, যেই স্থলভাগটা হচ্ছে বর্তমানে যে মহাদেশগুলো গঠন করেছে, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, আন্টার্কটিকা ইত্যাদিতে মহাদেশগুলো গঠন করেছে। সমগ্র মহাদেশগুলো অতীতে কত কোটি বছর আগে? 22.5 কোটি বছর আগে একত্রে অবস্থান করেছিল। এই একত্রে সমগ্র এই পৃথিবী যখন অখণ্ড ভূভাগ বা মহাদেশগুলো একত্রে ছিল তার নামই হচ্ছে প্যানজিয়া। প্যানজিয়া বাংলায় দেখো, প্যানজিয়া পয়ফলা আঁকা দন্তন্য বর্গীর জয় হর্ষই উন্তস্তয় আঁকা, এই প্যানজিয়া। ইংলিশ টার্মটা যেটা আমি ভাঙা হয় প্যানজিয়া, দেখো প্যানজিয়া PANGEA, PANGEA। এই যে প্যান, প্যান মানে হচ্ছে অল, আর জিয়া মিনস হচ্ছে তোমার কন্টিনেন্ট হয়েছে। প্যান মানে অল মানে কি জানি আমরা? অল মানে জানি আমি সব, আর কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ। তাহলে প্যানজিয়া কথার অর্থ হচ্ছে সমগ্র বা সব মহাদেশ, তাহলে প্যানজিয়া। আর প্যানজিয়াকে কেন্দ্র করে, ছবিতে প্যানজিয়াটা দেখে নাও, আর প্যানজিয়াকে কেন্দ্র করে চারদিকে যে জলভাগ যেগুলো সাগর এবং মহাসাগর দ্বারা পরিপূর্ণ ছিল, সেই সমগ্র জলভাগকে, প্যানজিয়া বাদ দিয়ে জলভাগকে বলা হবে প্যানথালাসা। PAN, প্যান, THALASSA। তাহলে এখানে প্যান মানে কি জানলাম আমি? অল। আর থালাসা মিনস হচ্ছে সি মানে আমি কি জানি? সমুদ্র। সি মানে হচ্ছে সমুদ্র। তাহলে সমুদ্র, তাহলে সব, সমস্ত বা সব মানে সব। তাহলে প্যানজিয়া বাদ দিয়ে সমগ্র জলভাগকে আমরা কি বলা হচ্ছে? তোমার প্যানথালাসা। যেটা দুটি কারণে, এই যে সমগ্র মহাদেশ প্যানজিয়া ছিল, এই দুটি কারণে উত্তর থেকে দক্ষিণে বা পূর্ব থেকে পশ্চিমে স্থানান্তরিত, দুটো কারণের জন্যে। 1 নম্বর হচ্ছে পৃথিবী পৃষ্ঠের শিলামণ্ডলের নিচের দিকে অর্ধগলিত যে স্তর আছে, সেই স্তরে অ্যাস্ট্রোস্ফিয়ারের তথা গুরুমণ্ডলের উপরিভাগ অংশে পরিচলন স্রোত
সৃষ্টি হয় সেই পরিচলনের স্রোতের দ্বারা ভূ অভ্যন্তরে যে পাতগুলো রয়েছে, কঠিন অংশগুলো তাকে ধাক্কা মারে, তার ফলে এই ভূভাগ তথা মহাদেশগুলো বিভিন্ন দিকে সঞ্চালন হয়েছে। তাহলে 1 নম্বর যে কারণ সঞ্চালনের 1 নম্বরের কারণ হচ্ছে পরিচলন স্রোত। পরিচলন 1 নম্বর কারণ হচ্ছে পরিচলন স্রোত। আর 2 নম্বর পরিচলন স্রোতের কারণের জন্যই পাতগুলো বিভিন্ন তথা মহাদেশগুলো উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে সঞ্চালন বা স্থানান্তর হয়েছে। আর 2 নম্বর কারণ হচ্ছে জোয়ারি শক্তি। জোয়ারি শক্তি, জোয়ারি শক্তি। জোয়ারি শক্তি কি? চন্দ্র এবং সূর্যের মিলিত আকর্ষণের ফলে যে জোয়ার ভাটা সৃষ্টি হয়, সেই জোয়ার ভাটার শক্তির জন্যে এই পৃথিবী পৃষ্ঠের পাতগুলো বিভিন্ন দিকে তোমার উত্তর থেকে দক্ষিণে বা পূর্ব থেকে পশ্চিমে তোমার সঞ্চালন হয়েছে। এইটা গেল তোমার মহাদেশগুলো সঞ্চালন। তোমার এইতে উঠলে আরো ডিটেলসে ভালো করে পড়বে। যে ব্যক্তি প্রথম এই মহাদেশগুলো সঞ্চালনের সম্বন্ধে বলেছেন তিনি নাম হচ্ছে আলফ্রেড ওয়েগনার। আলফ্রেড ওয়েগনার এই মহাদেশ সঞ্চালন সম্পর্কে তিনি পুঙ্খানুপুঙ্খ মহাদেশ ও মহাসাগরের উৎপত্তি এবং তাদের গতিপথ সম্পর্কে সব বিষয়গুলো এই মহাদেশ সঞ্চালনের মধ্যেই অন্তর্ভুক্ত। এই 7 মহাদেশ আর 5 মহাসাগর, তাহলে 7টা মহাদেশ যে আছে, 7টা মহাদেশে প্রথম থেকে 1 নম্বর র্যাঙ্ক আয়তন অনুসারে 1 নম্বর দেখো এশিয়া, 1 নম্বর কী দিয়েছে? এশিয়া। 2 নম্বর দেখো দিয়েছে আফ্রিকা। এই দ্বিতীয় মহাদেশের নাম হচ্ছে 2 নম্বর হচ্ছে কি? আফ্রিকা। 3 নম্বর দেখো দিয়ে তৃতীয় যে মহাদেশ, বৃহত্তম মহাদেশ, তার নাম হচ্ছে উত্তর আমেরিকা। তারপরে 4 নম্বর হচ্ছে দেখো দেওয়া আছে কি? দক্ষিণ আমেরিকা। তাহলে এখানটা লিখবে তুমি 4। 5 নম্বর তুমি এখানে পেয়ে যাবে দেখো আন্টার্কটিকা। 6 তুমি দেখো 6 হচ্ছে ইউরোপ মহাদেশ। আর 7 সর্বশেষ হচ্ছে ক্ষুদ্রতম মহাদেশের নাম হচ্ছে তোমার ওশিয়ানিয়া। তাহলে মোট 7টা যে এবার 5টা দেখো দিচ্ছে মহাসাগর। 5টা মহাসাগর কী কী? ছবির মধ্যে দেখো তাহলে দেখো এখানে সবচেয়ে যে বড় মহাসাগরের নাম কি? 1 নম্বরে প্রশান্ত। তারপরে তুমি এখানে পাবে দ্বিতীয় যে হচ্ছে আটলান্টিক মহাসাগর, দ্বিতীয় হচ্ছে তোমার আটলান্টিক। তৃতীয় হচ্ছে ভারত মহাসাগর। চতুর্থ দেখো দেওয়া আছে তোমার সুমেরু মহাসাগর। আর সর্বশেষ এখানে দেখো এখানে হচ্ছে কুমেরু মহাসাগর। তাহলে মোট 5টা মহাসাগর। আর তোমার যে 7টা মহাদেশের মধ্যে ছবির মধ্যে দেখে নাও, ছবি দেখো এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা আর ওশিয়ানিয়া। 7টা তোমরা মহাদেশ ছবির মধ্যে পেয়ে গেলে। তাহলে প্রথম যে মহাদেশটার নাম দিয়েছে দেখো এশিয়া। দেখো বৃহত্তম জনবহুল মহাদেশ। তাহলে এই যে এশিয়া মহাদেশটা হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে সব থেকে বেশি। আর এর মধ্যে প্রধান যে পর্বত রয়েছে সেটা হচ্ছে কী পর্বত? হিমালয়। আর প্রধান নদীর নাম কি? ইয়াংসি আর ওব। আর এখানে দেশের সংখ্যা আছে কটা? 44টা। তাহলে গেল এশিয়া মহাদেশ। দ্বিতীয় মহাদেশটার নাম হচ্ছে দেখো আফ্রিকা মহাদেশ। তাহলে আফ্রিকা মহাদেশ দেখে এই হলুদ কালারের মানচিত্রে করা আছে, ঠিক আছে? হলুদ কালারের মানচিত্রে বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি? সাহারা। তাহলে সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত হয়েছে। প্রধান নদী নীলনদ আর জাম্বেজি। আর প্রধান পর্বতের নাম হচ্ছে আটলাস পর্বত। আর মোট কতগুলো দেশ আছে? 54টা দেশ আছে। তৃতীয় হচ্ছে উত্তর আমেরিকা। দেখো তৃতীয় বৃহত্তম উত্তর আমেরিকা মানচিত্রে দেখো এইটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, ঠিক আছে? উত্তর আমেরিকার প্রধান নদীর নাম কি হচ্ছে? প্রধান পর্বতশ্রেণীর নাম হচ্ছে রকি। আর প্রধান নদী হচ্ছে মিসিসিপি, মিসৌরি আর কলোরাডো। উত্তর আমেরিকার দেশের সংখ্যা কটা দেওয়া আছে? 23টা। দক্ষিণ আমেরিকা প্রধান নদী আমাজন আর লা প্লাটা। মানচিত্রে দেখে নাও এই সবুজ কালারের যে আছে এটা দক্ষিণ আমেরিকা মহাদেশ। আর শুষ্কতম শীতল মরুভূমি তার নাম হচ্ছে প্যাটাগোনিয়া, যেইটা তোমার দক্ষিণ আমেরিকা মহাদেশে লক্ষ্য করা আবার আছে অবস্থিত। আর প্রধান পর্বতশ্রেণীর নাম হচ্ছে আন্দিজ। কটা দেশ আছে? 13টি দেশ আছে। পঞ্চম মহাদেশের নাম হচ্ছে আন্টার্কটিকা। দক্ষিণ মেরুকে ঘিরে রয়েছে এই পঞ্চম মহাদেশ। দেখো মানচিত্রে যে সাদা কালারের, কারণ সমগ্র অংশই হচ্ছে তুষার আবৃত, সেই জন্য হচ্ছে সাদা কালারের বলে এটাকে না আন্টার্কটিকা, সেই জন্য সাদা অংশ দেওয়া যায়।
তারপরে 6 নম্বর সবচেয়ে দেখো 6 নম্বর হচ্ছে ষষ্ঠ বৃহত্তম মহাদেশের নাম হচ্ছে ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশ দেখো এই যে বেগুনি কালারে, ঠিক আছে, বেগুনি কালারের অংশ বিশেষ, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশে দেখ ইউরোপ এবং এশিয়া দুটো মহাদেশকে একত্রে বলা হয় ইউরেশিয়া। তাহলে ইউরোপ আর এশিয়া এই দুটো মহাদেশকে একত্রে বলা হয় ইউরেশিয়া। আর প্রধান পর্বতশ্রেণীর নাম হচ্ছে আল্পস, আর প্রধান নদীর নাম হচ্ছে ভলগা, দানিউব, আর 45টা দেশ আছে ইউরোপ মহাদেশে। আর সর্বশেষ ওশিনিয়া দেখে না, এই যে ওশিনিয়া, যেখানে তোমার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই ওশিনিয়া দেশের মধ্যেই তোমার, এই মহাদেশের মধ্যেই তোমার পড়ছে। ক্ষুদ্রতম মহাদেশ, দক্ষিণ গোলার্ধের চারদিক সমুদ্র দিয়ে বেষ্টিত। দেখো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত হচ্ছে এই ওশিনিয়া মহাদেশ। আর প্রধান পর্বতশ্রেণী হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, আর প্রধান নদী হচ্ছে মারে ডার্লিং আর ওয়াইকাটো। এবার মহাসাগরগুলো সম্পর্কে দেখে না। মহাসাগর দেখো সবচেয়ে বৃহত্তম মহাসাগর, একটু আগে বললাম কি মহাসাগর, প্রশান্ত মহাসাগরের পরের যে দ্বিতীয় মহাসাগর তার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর, আর তৃতীয় মহাসাগরের নাম হচ্ছে তোমার ভারত মহাসাগর। আর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগরের নাম হচ্ছে উত্তরের সুমেরু মহাসাগর। আর কুমেরু মহাসাগর একদম দক্ষিণ দিকে তুমি পাবে এই গোটা অংশটা, যেটা দেখো প্রশান্ত আটলান্টিক ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্ত। এই যে দেখো এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ প্রান্ত, এটা ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্ত, আটলান্টিকের দক্ষিণ প্রান্তে অবস্থিত কুমেরু মহাসাগর। আর সবচেয়ে ক্ষুদ্র যে মহাসাগর দেখতে হচ্ছে তার নাম হচ্ছে তোমার সুমেরু মহাসাগর।